আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখন ঘড়িতে সময় হচ্ছে 6টা 20। আমি শ্রীমঙ্গলের থেকে আসার পরে একটা ভিডিও বানাইনি। এখন আমি হচ্ছে মতিঝিলে, অফিসের থেকে বের হইলাম, বাড়ি যাচ্ছি। হ্যাঁ, কুরবানি ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি। এই যে কমল আছে আর আমার বাইকের অবস্থা দুনিয়ার খারাপ, তারপরেও কিছু করার নেই। এই ভিডিওটা আসলে করার তেমন কোনো ইচ্ছা আমার ছিল না, কারণ হইতেছে আমার হাতে প্রচুর পরিমাণে কাজ, অ্যান্ড আমি যে ভিডিও করব এই টাইমটুকু আমি পাইতেছি না, যার জন্য ইদানিং ভিডিও মোটেও করা হচ্ছে না, যার জন্য আজকের ভিডিওটা করতে চাইছিলাম না। বাট চিন্তা করলাম যে না, যাই বক বক করে একটা মেমোরি তো থাকুক। বিসমিল্লাহির রহমানির রহিম। চলো, এখন কথা হইতেছে যে আজকে হইল 4 তারিখ, ঈদ মেবি হচ্ছে 7 তারিখে। আমি এত পরিমাণ ব্যস্ত থাকতেছি ইদানিং, যা ভাই বলার বাইরে। সব কাহিনী বলতেছি, তবে আগে ঢাকার থেকে বের হই। প্রচুর পরিমাণে জ্যাম হবে এখন সন্ধ্যার সময়। এই জ্যামটা পার করে বের হইতে পারলেই প্যারামুক্ত। প্রচুর পরিমাণ মানুষ বাড়ি যাচ্ছে আজকেই, কারণ আজকেই হচ্ছে সরকারি ছুটি শুরু হচ্ছে, যার জন্য সন্ধ্যার থেকেই মানুষজন বের হয়েছে। তবে যদি আরেকটু আগে বের হইতে পারতাম তাহলে সব থেকে ভালো হইতো। তবে যে টাইমে বের হয়েছি এই টাইমটা একদম খারাপ না, কারণ আরেকটু পরের থেকে প্রচুর পরিমাণে রাশ হবে এই রোডটাই। সবার অফিসের ক্লোজিং আজকে মোটামুটি 6:30 7টা বেজে যাবে, কারণ সব কাজ শেষ করে তারপরে বের হইতে হবে, যার জন্য 8টার দিকের থেকে মানুষ একদম ঢাকা ছাড়া শুরু করবে, তখন প্রচুর পরিমাণে রাশ থাকবে। এর জন্য আমি ট্রাই করতেছি যত দ্রুত সম্ভব সামনের দিকে আগায় যাওয়া, তা নাহলে পদ্মা সেতুতে যে বিরাট পরিমাণ একটা জ্যামের শিকার হবো আর বিরাট পরিমাণ একটা সিরিয়াল পড়বে। এর জন্য আমি চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব, মনে করেন যে সামনের দিকে আগায় যাওয়ার, যেন পদ্মা সেতু টোল প্লাজায় যে জ্যামটা থাকে এই জ্যামটা আমি না পাই, কারণ ওই জ্যামটাই পুরো 1-1.5 ঘন্টা খাইয়ে দেয়। কিন্তু ওই জ্যামটা যদি না পাওয়া যায় তাহলে খুব দ্রুতই বাড়ি চলে যাওয়া যায়। যাই হোক, এখন কাহিনী আপনাদের একটু বলি। কাহিনী হইতেছে আমি শ্রীমঙ্গল থেকে আসার পরে একটা ভ্লগও করি নাই 1 মাস, মনে হয় আজকে 2 দিন। আমি হচ্ছে 2 তারিখ কি 3 তারিখ হচ্ছে শ্রীমঙ্গলের থেকে আসছি, অ্যান্ড তারপরে আমি একটা ভিডিও বানাই নাই। এত পরিমাণ কাজের চাপ, পড়ালেখার প্রেশার, মানে সব কিছু মিলায়ে জীবন একদম টানা হয়ে গেছে এই একটা মাস। আমি শ্রীমঙ্গল যাওয়ার সময় বলছিলাম যে শ্রীমঙ্গল থেকে আসার পরে আমার জীবন একদম তেজপাতা হয়ে যাবে। নতুন প্রজেক্টের কাজ, নতুন সেমিস্টার, নতুন বই খাতা, তারপরে হচ্ছে নতুন কাজকর্ম, কন্ট্রাক্টর দেখা, তাদের সাথে কথাবার্তা বলা, এরপরে বিজনেস তো ছোটোখাটো একটা আছেই, সেইটা নিয়ে দেখা, মানে সব মিলে একদম লাইফে জগা খিচুড়ি। যার জন্য ভ্লগিংটা কিছুদিনের জন্য একটু সাইড করে রাখছিলাম। ছুটি মোটামুটি 10 দিন পাবো, হয়তো বা 13-14 তারিখের দিকে আবার ফেরত হবে। এরপরে বাড়িতেও আর একটা প্রেশার আছেই, সেটা হইতেছে বাড়িতে মেয়ে দেখতেছে, বিয়ে দিবে। তো জানি না কপালে কি দেখি আছে, মানে আই ডোন্ট নো, কিছুই জানি না কি করতেছে না করতেছে, আমারে কিছুই বলে নাই। তো তার একটা প্যারা আছে, টেনশন আছে, কারণ একটা বিয়ে মানে প্রচুর পরিমাণে টাকা খরচ। আপনাদের ভাই হচ্ছে গরিব তো এত টাকা পয়সা খরচ করার মধ্যে নাই। চেষ্টা করব যত কমে সময় করে যাওয়া যায়, তবে শিওর না এখনো কোনো কিছু। আর একটা প্ল্যান আছে ঈদের পরে, আমি জানি না এটা এক্সিকিউট কতখানি হবে। সেটা হইতেছে রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার দিয়ে একটা ট্যুর মারার প্ল্যান ছিল 5 দিনের। তো আফিয়াকুম, নাফাকুম এইগুলা সব একদম ঘুরে আসার চেষ্টায় ছিলাম। তবে চিন্তা হচ্ছে যে আসলেই আমরা পারবো কিনা যাইতে, কারণ আম্মা একদম পুরো বিগড়ায় বসে রয়েছে যে না, কোনো জায়গায় ট্যুরে যাওয়া যাবে না, ঠিক আছে, ঈদের সময় বাড়ি থাকা লাগবে। এখন দেখা যাক, উপর আল্লাহ জানে যে কি দেখি হয় কি না হয়, সময় আসলেই দেখা যাবে। এখন ঘড়িতে সময় হচ্ছে 6টা 52, আর আমরা হচ্ছে রাজেন্দ্রপুর আন্ডার বাইপাসের উপরে রয়েছি। সামনেই হচ্ছে রাজেন্দ্রপুর আন্ডার বাইপাস, আর পিছনে একটা বাস প্রচুর পরিমাণে মানে পাঞ্চ মারতেছে। ও মনে হয় একটু আগে যাওয়ার চিন্তা ভাবনা নিচ্ছে। ও বাবা, আমার গাড়ি তো 90। ভাই, এই রাস্তাটায় আসলে গাড়ি কখন স্পিড বেড়ে যায় এটা আসলে বোঝার উপায় নাই। এই রাস্তাটায় আসলে অটোমেটিকই গাড়ির স্পিড বেড়ে যায়, কি জানি 80-90-80-90-তে চলতেই থাকে। একদম খারাপ না, কারণ এক্সপ্রেসওয়েতে আসবেন আর বাইক টানবেন না, তা হবে না, তা হবে না, কারণ সবাই এই গতিতেই চালাচ্ছে। আপনি যদি আস্তে আস্তে চালান তাহলে আপনাকে ওভারটেকিং করবে, অ্যান্ড আপনি প্যারায় পড়ে যাবেন, যার জন্য এই গতিতে আপনাকে বাইক চালাইতে হবে। গতবার যখন ঈদে বাড়ি গেছিলাম তখনও কমলা সুন্দরী নিয়ে গেছিলাম, এইবারও কমলা সুন্দরী নিয়ে বেরোইছি। গতবার হচ্ছে ওর গাড়ির ব্রেকিং পিরিয়ড ছিল, তার জন্য গাড়ি টানতেছিল না। এইবার কি হলো তা তো আমি বুঝতে পারতেছি না, ওরে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমি গাড়ি টান দিলে ওরে আর পাওয়া যাচ্ছে না। আমি বললাম যে ভাই গাড়ি টানে আয়, তা না হইলে সামনে যে বিপদে পড়বানে। কি করতেছে উপর আল্লাহ জানে।
ভাই মা এক্সপ্রেসওয়েতে যদি আইসা আপনি একটু স্পিড গেইন না করেন তাইলে ভাই হবে না, কারণ আপনি তা না হলে শেষে যায় বিপদে পড়ে যাবেন। তবে একটা কথা বলতে হবে, সেটা হইতেছে যদি এই গতিটা আপনার কন্ট্রোলে না থাকে, আপনি কন্ট্রোল করতে না পারেন, তাহলে এই গতি আপনার দরকার নেই, আপনার 100তে গাড়ি চালানোর কোনো প্রয়োজনই আসে না। আমি 105, 7, 10 এরকম করে বাইক চালাইতেছি, কারণ আমার বাইক আমার এই 105, 7, 10-এ কন্ট্রোল করতে হবে কেমন করে এটা আমার জানা আছে, অ্যান্ড আমি এগুলো কন্ট্রোল করতে পারি, এর জন্য আমি চালাই। তবে যদি কেউ না পারেন তাহলে আমি বলবো স্পিড উঠানোর দরকার নেই, আরামসে নিরিবিলি আসেন, কোনো সমস্যা নাই। কারণ আপনি অতিরিক্ত গতি তুলবেন কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না, তাইলে হবে আপনার জন্য প্রবলেম। কিন্তু আপনি যদি গতি তুলে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি গতি তোলেন, ইটস নট এ প্রবলেম। বাট নিয়ন্ত্রণ যদি না করতে পারেন তাহলে গতি তোলার কোনো দরকার নেই, আরামসে নিরিবিলি যান। ঘড়িতে সময় যখন 7টা 14 তখন চলে আসছি পদ্মা সেতুর টোল প্লাজায়। 1 ঘন্টাও লাগে নাই, তাড়াতাড়ি চলে আসছি ভাই। গাড়ি টানছি, না টানলে এই জায়গায় যে জ্যামটা খাইতাম, এই জ্যামে মনে করেন যে জীবন টানা টানা হয়ে যাইতো। গত ঈদে দেখছেন না কি অবস্থা হয়েছিল এই জায়গায় জ্যামে। বাট এইবার তাড়াতাড়ি টেনে চলে আসছি, যার জন্যই মনে করেন যে এত প্যারা হয় নাই। এখন এই যে টোলটা দিব, টোলটা দিয়ে টুস করে বেরোয় যাব। ওই পারে যায় আর কোনো ঝামেলা নাই, কারণ ওই পারে টোলের কোনো চিন্তা ভাবনা নাই, একদম আরামসে মনে করেন যে বের হয়ে যাওয়া যায়, যার জন্য কোনো প্যারা হয় না। কিন্তু আপনি যদি পদ্মা সেতুতে এসে আটকায় যান তাইলে মনে করেন যে প্যারা খেয়ে যাবেন। ভাই আগে আসো, আগে আসো, আগে আসো। আর পদ্মা সেতুর টোল হইতেছে 100 টাকা, কিন্তু কথা হচ্ছে 2টা গাড়ি মনে হয় নিবে না, একটা করে নেবে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম 2টা গাড়ির টাকা একবারে দেওয়া যাবে? হ্যাঁ নেন, এই যে আমারটা আর ওই পিছনে। না আমি দিয়ে দিছি, তুমি বেরোয় আসো, ওই যে 3 নাম্বারটা। ধন্যবাদ ম্যাডাম, আসো বেরো আসো। মেন কথা হইতেছে কি, যে সামনে থাকে সে একবারে টোল দিয়ে দিলি প্যারা হয় না, তা না হলে পিছনের গাড়ি আবার এ বের করো ও বের করো, আর আমি একদম এই পাশেই রাখি আর কি, যার জন্য আমার কোনো সমস্যা হয় না। যাই হোক, এখন পদ্মা সেতু পার হয়ে গেছি, এখন আর প্যারা নেই, একদম চিল মুডে মনে করেন যে বাইক রাইড করে চলে যাওয়া যাবে, কোনো সমস্যা হবে না। এই টাইমটায় হচ্ছে বাইক চালায় মজা পাওয়া যায়, কারণ হচ্ছে রাশ থাকে না বিশেষ একটা, একদম আরামসে মনে করেন যে টেনে বের হয়ে যাওয়া যায়। কিন্তু একটু পরে যখন রাশ হয়ে যাবে তখন আপনি না বাইক চালাইতে পারবেন না গাড়ি চালাইতে পারবেন। এই জন্য এই টাইমটা একদম বের হয়ে যাওয়া বেস্ট হয়েছে ভাই, আর একটু দেরি হইলে বিপদ হয়ে যাইতো। আগে যখন পদ্মা সেতু ছিল না তখন আমাদের যাওয়া লাগতো হচ্ছে আরিচা দিয়ে, অ্যান্ড সেইটাও একটা অন্যরকম মজা ছিল। ফেরি দিয়ে যাওয়া লাগতো, ফেরিতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগতো। আর এইখানে তো এত সময় লাগে না, অল্প সময়ের মধ্যে আপনি পদ্মা সেতু পার হয়ে যাইতে পারেন, মানে পদ্মা নদী পার হয়ে যাইতে পারেন। এই যে কমলা সুন্দরী এখন তিনি টানতেছেন, তিনারে এত সময় পাইনি, এখন টানার কোনো দরকার নেই। এখন মোটামুটি নিরিবিলি গেলেই চলবে। পদ্মা সেতুতে যখনই আমি আসি তখনই এই সেতুটার প্রশংসা না করে আসলে থাকতে পারি না। সব থেকে সুন্দরতম সেতু বাংলাদেশের মধ্যে, আমার কাছে খুব ভালো লাগে। এই সেতুটা হওয়াতে যে কত উপকার হয়েছে তা আসলে ভাই বলে শেষ করা যাবে না। এখন 3 থেকে 3.5 ঘন্টায় আমরা যশোরে চলে যাইতে পারি আরামসে, যশোরের থেকে আবার 3 ঘন্টার মধ্যে এসে অফিস করতে পারি। ভালোই লাগে বিষয়টা। শ্রীমঙ্গল ট্যুরের ভিডিও কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব মজা করছি, খুব চিল করছি শ্রীমঙ্গলে যায়। তবে ওই যে বলছিলাম যে মানে শারীরিক কন্ডিশন যারা ভালো তারাই শ্রীমঙ্গল যায়, তা না হলে মারাত্মক লেভেলের কষ্ট হয়ে যাবে হামহাম ঝর্ণায় যাইতে গেলে। কুরবানি ঈদে কে কি করতেছেন, কে কবে বাড়ি গেলেন, আর এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। আর একটা জিনিস বলার দরকার যে ভাই আমি এখন রেগুলার ভিডিও দিতে পারতেছি না, যার জন্য একদম ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সব কিছু মিলায় নিয়ে একটু প্রেশারে আছি। আসলে সব কাজ যদি আপনি একসাথে করতে যান তাইলে তো হয় না ভাই, কষ্ট হয়ে যায়। তারপরেও চেষ্টা করি যতটুকু পারা যায় ততটুকু মেনটেন করে আমি কাজগুলো করার, যেন সব দিকেই কিছুটা করে সময় দিতে পারি। এর জন্য সব কিছুই করার চেষ্টা করি। অ্যান্ড আলহামদুলিল্লাহ যেভাবে চলতেছে খারাপ চলতেছে না, ভালোই চলতেছে আপনাদের দোয়ায়। ঘড়িতে সময় যখন 7টা 48 তখন আমরা ভাঙা পার হয়ে চলে আসছি। অ্যান্ড এইখানে আমাদের ফার্স্ট একটা ব্রেক আমরা দিব, কারণ বাইক মেলা সময় চালাই ফেলছি। এত সময় বাইক চালানোর পরে একটা ব্রেক না দিলে বাইক অনেক গরম হয়ে যাবে। ভাই বাইক দাঁড়াবো। ওকে, এখানে এখন একটা ব্রেক দিব, ব্রেক দিয়ে তারপরে আবার বের হব, কারণ অনেক সময় বাইক চালাইলে বাইক অতিরিক্ত হিট হয়ে যায়, এবং অতিরিক্ত হিট হওয়ার পরে অনেক সময় বাইকে প্রবলেম হইতে পারে। আর কথা হইতেছে মেলা সময় বের হয়েছি, 6টা 20 হচ্ছে ঢাকা থেকে বের হয়েছি, এখন প্রায় 7টা 50 বাজে। তো একটা ব্রেক দেওয়া দরকার, লাল পানির ব্রেক। লাল পানির একটা ব্রেক না দিলে চলে, লাল পানির একটা ব্রেক দিয়ে দেন তারপরে বের হব। আর আমার গাড়ির অবস্থা আজকে এইরকম, গাড়ি আজকে
ভীমটা নাটা নিছি। আচ্ছা, অনেকে আমার কাছে জিজ্ঞেস করে ভাই আপনার গাড়ির টপ কত? ভাই আমার গাড়ির টপ 119, এর বেশিও ওঠে, বাট 119 পর্যন্ত উঠাইছি। সত্যি কথা হলো 119 এনাফ একটা বাইকের জন্য, বিশেষ করে 150cc একটা বাইকের জন্য 119-20 একদম এনাফ ভাই। এর থেকে বেশি পাওয়ারের প্রয়োজন পড়ে না। আলহামদুলিল্লাহ, এখন চাটা খাই, চা খেয়ে দেন তারপরে বের হই। ভাঙার থেকে বের হয়ে যাচ্ছি, আর এখন রাস্তা টানাটানির মতো নাই, একদম নিরিবিলি আরামসে যাইতে হবে, কারণ এখন এক রাস্তায় দুইটা গাড়ি চলবে। আর এত সময় 2 ওয়ে রোড ছিল, একদম আরামসে মনে করেন যে 3 লেন 6 লেনের রাস্তা আরামসে চলে আসা গেছিল। বাট এখন হচ্ছে নিরিবিলি যাইতে হবে, আর কুমলের গাড়িতে ফগ নাই, সো ওরেও আস্তে আস্তে টুকটুক করে নিয়ে যাইতে হবে, তা না হইলে রাস্তায় একটা প্রবলেম হইলেও হইতে পারে। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম, চলেন যাওয়া যাক। বেশি সময় দাঁড়ায় নেই, 20 মিনিট 24 মিনিট মতো দাঁড়াইছি, দেন বের হয়ে গেছি। আর রাত্রেবেলা বিশেষ একটা ফুটেজ নিব না, আর ভিডিও তেমন একটা করবো না। আমি ভ্লগ শুরু করার আগেই বলছিলাম যে ভিডিও করার তেমন আসলে ইচ্ছা আজকে আমার ছিল না, বাট তারপরেও করতেছি, কারণ মেলাদিন ভ্লগ করা হয় না। আসলে কি বলবো, এত কাজকর্ম করে নিজের কাছের জন্য কেমন একটা মানে অড লাগে, সব কিছু মিলাই নিয়ে কাজের চাপের কারণে প্রচুর পরিমাণে টায়ার্ড হয়ে যায়, যার জন্য না ভ্লগ এডিট করতে পারি, না ভিডিও করতে পারি, মানে একটা অন্যরকম সিচুয়েশন হয়ে গেছে। যাই হোক, যা হয়েছে, চেষ্টা করব এই কাজকর্ম কমে গেলে বা চাপটাপ কমে গেলে আবার রেগুলার হওয়ার। আর একটা জিনিস, ভাঙার রাস্তায় মানে যে গোল চত্বরটা ছিল, এই রাস্তার গোল চত্বরের লাইট মনে হয় সব কেটে গেছে, যার জন্য গোল চত্বর মানে টেরই পাইনি। কোমল আমার জিজ্ঞেস করতেছে ভাই ভাঙার গোল চত্বরটা কই? আমি বললাম ভাই লাইট নেই, যার জন্য তুমি খেয়াল করতে পারো নাই। যাই হোক, তাহলে আস্তে ধীরে যাইতে লাগি, দেখি যশোরে যাইতে কত সময় লাগে। আর রাস্তার মাঝখানে হয়তো বা আর একটা ব্রেক দিব ইনশাল্লাহ। আমি আগে একবার যশোরে গেলে বৃষ্টির মধ্যে আপনাদের দেখাইছিলাম, একজন তার ছেলেকে পিছনে হচ্ছে গামছাতে বেঁধে নিছে। অ্যান্ড এই দেখেন আজকে আবার যাচ্ছি, এই যে ভাইয়া মেবি এনার ছেলে হোক বা যাই হোক, এই দেখেন পিছনে হচ্ছে গামছাতে বেঁধে নিছে যেন না পড়ে যায় বা কিছু না হয়। তবে এরকম যাওয়া কিন্তু রিস্ক, বাট এইটা একটা ভালো সলিউশন যে বাচ্চা যদি সাথে থাকে তাহলে এইভাবে আসলে বেঁধে নেওয়াটা ভালো, তাইলে আর পড়ার কোনো সম্ভাবনা থাকে না। এই দেখেন সুন্দর করে বাচ্চাটারে বেঁধে নিছে। যাই হোক, আমরা প্রায় গোপালগঞ্জের কাছাকাছি চলে আসছি, মানে গোপালগঞ্জ সড়ক বিভাগের মধ্যে ঢুকে পড়ছি। আজকে বাইক রাইড করতে বেশ মজাই লাগতেছে, রাত্রেবেলায় একদম নিরিবিলি, পরিবেশটাও ঠান্ডা, আবহাওয়াটাও ঠান্ডা, বেশ সুন্দর লাগতেছে। গাড়ির অতটা রাশও নাই, মোটামুটি রাশ আছে, একদম নেই তা বলবো না, তবে মোটামুটি আছে। তবে এই রাশে বাইক চালানো কোনো প্রবলেম না ভাইয়া, দেখে শুনে। বারবার একটা জিনিস কেমনে বলি বলেন, হাইওয়েতে রাইড করতে গেলে ভাই প্রচুর খেয়াল করে রাইড করতে হয়। আমি বারবার বলছি যে এত কাছের থেকে কখনো ডান দিকে যাবেন না। এই যে বাস আছে, এই বাসের ডান দিকে কোন গাড়ি আছে আপনি খালি মাথা বের করবেন, যদি অপোজিট সাইড থেকে গাড়ি আসে আপনার একদম উড়াই দিয়ে যাবে। যার জন্য এত কাছের থেকে কখনো হাইওয়েতে ওভারটেকিং করতে হয় না। ওভারটেকিংয়ের জন্য একটা নির্দিষ্ট দূরত্ব থেকে তারপরে আসলে ওভারটেকিং করা উচিত, বা আপনি আস্তে আস্তে দেখেন, আস্তে আস্তে দেখে এরপরে ওভারটেকিং করবেন। দেখেন ওভারটেকিং করতে গেলেও কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো যদি মেনটেন না করেন তাহলে কিন্তু আপনি হাইওয়েতে অ্যাক্সিডেন্টের শিকার হবেন। যার জন্য অবশ্যই একটু বুঝে শুনে তারপরে ওভারটেকিং করবেন। চলে আসছি মধুমতি সেতু বা কালনা সেতু, অনেকে বলে টিকটক সেতু, যাই হোক যেই সেতুই হোক, সেতুটা খুবই সুন্দর। আমি প্রথম যেবার আসছিলাম সেবার এই জায়গা দাঁড়ায় বেশ কিছু ছবি টবি তুলছিলাম। শুক্রবারে বেশ ভিড় হয়, ঘড়িতে সময় হচ্ছে 8:50। ভাই এই সব জায়গায় একটু আলো আছে, বাদ বাকি রাস্তা একদম ঘুটঘুটে অন্ধকার, যার জন্য ফুটেজ নিতেছি না, কতটুকু টাইমে কতটুকু জায়গা পৌঁছাইলাম এইটাই জাস্ট আর কি দেখাইতেছি। তবে ভালো লাগতেছে আজকে বাইক রাইড করে। আর আমার ফ্রেন্ডেরও বাইকের ব্রেকিং পিরিয়ড মোটামুটি শেষ হয়ে গেছে, ও বাইক টানতেছে, বেশ লাগতেছে। তবে আগে চলে আসছি ভাই, বেশ আগে চলে আসছি। শাহেক ভাইরে ফোন দিয়েছিলাম, শাহেক ভাই বললো ভাই বিরাট জ্যাম, এরা লেট করে বেরোইছে। ওই জ্যাম ঠেলে যাইতে যাইতে এদের বাজবে আছে রাত 12টা-1টা, আর আমরা হয়তো বা আল্লাহ বাঁচাইলে 9:30-10টা এর মধ্যে ইনশাল্লাহ পৌঁছাই যাব। ঘড়িতে সময় যখন 9:14 তখন আমরা চলে আসছি নড়াইল শহরের মধ্যে। নড়াইল শহরের এই রাস্তাটার কাজ চলতেছিল, বাট এখন কাজ শেষ হয়ে গেছে। বেশ স্মুথ একটা রাস্তা, বেশ লাগতেছে ভাই বাইক চালায়। যশোরের রাস্তার কি অবস্থা এত যশোরে গেলেই বোঝা যাবে। তবে আমি জানি না যশোরের রাস্তার কি দেখি অবস্থা, কারণ যশোরের রাস্তা আমি আগাগোড়ায় দেখছি একদম পুরা বিচ্ছিরি, খারাপ একটা অবস্থা থাকে সব সময়। আমি জানি না ওই রাস্তাটা এখনো ঠিক করছে কিনা। নড়াইলে আসলে আমি তেমন কোনো ব্রেক দিই না, তবে মাঝে মাঝে ভালো লাগলে একটা ব্রেক দিয়ে দিই। নড়াইলের এই কোনো একটা দোকান আছে, বেশ সুন্দর একটা চা বানায়,
তো চিন্তা করলাম চাটা খায়ে এরপরে যাওয়া যাক, কারণ আমাদের হাতে আজকে অঢেল টাইম। অনেক তাড়াতাড়ি চলে আসছি, এত তাড়াতাড়ি বাসায় গেলে আবার ঝামেলা। কবে না এত তাড়াতাড়ি চলে আইসাও। তবে সত্যি কথা কি জানেন, আমি হচ্ছে সবসময় ফাইসে যাই, কারণ আমি এই যে ভিডিও বানাই অ্যান্ড আম্মা আমার এই ভিডিও দেখে, দেখা এখন রিয়াকশন না পাইলেও আসলে পরে যে রিয়াকশন পাই যে হ্যাঁ তুমি এই আকাম করে বেড়াইছো, ঠিক আছে। তো এর জন্য মাঝে মাঝে ফাইসে যায় আমি খুব আকারে। এটা হইতেছে ব্লগিং করার ডিসঅ্যাডভান্টেজ। আপনি যে আকামি করেন না কেন, সেটা যদি আপনি রেকর্ড করে রাখছেন, তাহলে এক সময় আপনার বাড়ির লোক দেখবে, দেখে আপনার মনে করেন যে সেই রকম ছেঁচা দিবে। তো মাঝে মাঝে এরকম ছেঁচা খাই, কারণ এই যে শ্রীমঙ্গল গেছিলাম অবস্থা খারাপ। এই ভিডিও আম্মু আর খালাম্মু দেখে আমাদের দুই ভাইরে আচ্ছা করে শেষছে, এই জন্য মাঝে মাঝে কিছু কিছু কাজ করার সময় ভিডিও করি না। যাই হোক, এখন এই যে সামনে হচ্ছে বামে দাঁড়াবো, দাঁড়ায় এক কাপ চা খাবো, চা খাইয়ে দেন তারপরে আবার বের হবো। ঘড়িতে সময় হচ্ছে 9:36, এখন হচ্ছে নড়াইলের থেকে বের হয়ে যাচ্ছি। এই যে কোনায় যে চার দোকানটা, এই দোকানটা, এইখান থেকে আমি আসলে চা খাই, কাকা খুব সুন্দর চা বানায়। তো বের হই এখন নড়াইলের থেকে। এর মধ্যে বাসায় ফোন দিই নাই আজকে, আমি ফোন দেওয়া উচিত ছিল। আর একটা জিনিস আমি একটু বলি, যখনই আপনারা দাঁড়াবেন অবশ্যই চেষ্টা করবেন আপনার হেলমেটের যে ভাইজরটা আছে সেই ভাইজরটা মুছে নেওয়ার, এবং এটা অবশ্যই টিস্যু দিয়ে মুছবেন বা নরম কোনো কাপড় দিয়ে মুছবেন। যদি শক্ত কাপড় দিয়ে মুছেন তাহলে হেলমেটের ভাইজরে দাগ পড়ে যায়। এর জন্য চেষ্টা করবেন টিস্যু ব্যবহার করার। আমি সবসময় আমার ব্যাগে টিস্যু রাখি এবং টিস্যু দিয়েই আমি হচ্ছে ভাইজরটা মুছি। যাই হোক, সব কিছুই মোটামুটি গুছাই নিছি। কমল সামনে চলে গেছে অ্যান্ড আমিও টান দেই। এখন আমি আছি যশোরের মণিহারে। ঘড়িতে সময় হচ্ছে 10:16, মোটামুটি 4 ঘন্টার কাছাকাছি লাগছে। আসলে নড়াইলে আমরা বেশ সময় বসছিলাম, যার জন্য আর কি সময় লাগছে, তা না হলে 3.5 ঘন্টা ওই রকমই লাগতো। 3.5 ঘন্টা 4 ঘন্টা এভারেজে এরকম লাগে। গতবার মেলা লেট হয়েছিল, কারণ গতবার কমলের বাইকের ব্রেক ইন পিরিয়ড পার হয়েছিল না, যার জন্য আমাদের লেট হয়েছিল। বাট এইবার যেহেতু কোনো প্রবলেম নাই, সেহেতু এরকম টাইমে চলে আসছি। তো যশোরে চলে আসলে ভাই মনটা মানে ভরে যায়, কি বলবো ভাই, অন্যরকম লাগে যশোরে আসলে। ছোটবেলা থেকে এই জায়গায় বড় হয়েছি, মানুষ হয়েছি। ও সুন্দর যশোরে, তাহলে অবশ্যই লাইট লাগাইছে। আমি তো চিন্তা করছিলাম যে লাইট লাগাইছে, কিন্তু সত্যি কথা হলো যশোরের রাস্তা যেরকম ছিল ওইরকমই আছে, বিশেষ একটা ভালো করে নাই, মানে যাই হোক পটি তালি মারে আর কি ঠিকঠাক করে রাখছে। এখন কথা হইতেছে এই ব্লগটা আর বড় করব না, যেহেতু বাড়ি চলে আসছি। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাই সুস্থভাবে বাড়ি ফেরেন এবং সুন্দরভাবে ঈদটা পালন করেন, এই দোয়াই করি সবার জন্য। এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর এমন ভিডিও বা ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ভিডিও বা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ অ্যান্ড ঈদ মোবারক।